অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন একেবারে তার বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করতে, কিন্তু সেইখানে আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির পর্যবেক্ষণে অস্বস্তি বাড়ল। জানিয়ে আমি স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথিদের কাছে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে রক্ষা কবচ দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে একবার ভেবে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। দেখুন, সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এই কড়া পর্যবেক্ষণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই আবহে শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন ভোট প্রচারে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে হয় এফআইআর। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো, কিন্তু বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য। 4 তারিখ দুপুর উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর জন্য। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়াল হাজিরার সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারপতি ভট্টাচার্য বলেন না, সেটা হয় না, তাকে সশরীরে হাজিরা দিতেই হবে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা পুলিশের ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনি কি কমপ্লাই করবেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। তবে আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন স্বস্তি চেয়ে, কিন্তু যে অবজারভেশন এবং পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের কোনো সন্দেহ নেই তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়ল। বিশেষ করে যখন কোর্ট এই মন্তব্য করছে যে 4 তারিখ ভোটের ফল যদি অন্যরকম হতো তাহলে কি হতো। শান্তনা, এই উদ্বেগের কথা কোর্টে মহামান্য বিচারপতি যেটা বলছেন, আপনারা আপনাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব তো বারে বারে বলেছেন যে 4 তারিখে কোনোভাবে তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসতো, আপনাদের একাধিক নেতৃত্ব বলেছেন রাজনীতি করা আপনাদের পক্ষে এই রাজ্যে কঠিন হয়ে যেত। আমি তো বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছিলেন 4 তারিখ যদি তিনি বেলা 12টার পরে কাকে কাকে দেখতে চান, অমিত শাহকে দেখতে চান, কার কার বাবাকে দেখতে চান, শ্মশান বানাতে চান, শ্মশানের চুল্লির সংখ্যা বাড়াতে চান, রবীন্দ্রসঙ্গীত ডিজের সুরে বাজাতে চান, তা সেদিনের তার ভাষণগুলোতেই তো প্রমাণ হয়ে গেছে যে যদি তৃণমূল কোনোভাবে ক্ষমতা এসে যেত তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্মশান তৈরি হতো, আর প্রত্যেক শ্মশানের চুল্লির সংখ্যা দিনকে দিন বাড়ত, শ্মশানের শান্তি বিরাজ করত। কিন্তু আমরা দেখলাম 4 তারিখ কেন আজকে হয়ে গেল মাসের 21 তারিখ। 17 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা কেন কোথাও গেলেন না, কোথাও আর তাকে খুঁজে পাওয়া গেল না।
এমন একটা দল যে দলটা একটা নির্বাচনে হারলো আর 24 ঘন্টার মধ্যে দলটা উঠে গেল। দুষ্কৃতিকারী আর পুলিশকে নিয়ে দল করলে এই ঘটনাই ঘটে। কোনো সাধারণ কর্মী, সদস্য, সমর্থক তৃণমূল কংগ্রেসের নেই। আমরা যে দীর্ঘদিন ধরে এটা বলে এসেছি, সেটা কিন্তু এই 17 দিনে প্রমাণ হয়ে গেল। তাদের প্রার্থী উইথড্র করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে আজ অবধি হয়নি একটা ক্ষমতাসীন দল যারা নির্বাচনে সবেমাত্র পরাজিত হয়েছে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করছে যে আমি আর এই নির্বাচনে লড়বো না। রিপোলে তারা সরে দাঁড়াচ্ছে। আজকে ফলতার যে নির্বাচন, সেখানে তৃণমূলের কোনো বুথ ক্যাম্প নেই, তৃণমূল নেই, সেখানে প্রার্থী নেই। পশ্চিমবঙ্গের ইতিহাসে এ দৃশ্য কখনো দেখা যায়নি। তার জন্য যারা শ্মশান বানাতে গেছিলেন, শ্মশানের শান্তি আনতে গেছিলেন, তারাই এখন মোটামুটিভাবে দল হিসেবে চিরঘুমে রয়েছে। না, একটা জায়গায় সায়ন্তনদা বলছেন যে 4 তারিখের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না, কালীঘাটের বৈঠকে তো দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি এইখানে একবার মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো যে উদ্বেগের জায়গাটা কোর্টের মনেও কিরকম ভাবে আসছে একবার দেখুন মণিদা। সেটা হচ্ছে যে যখন এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করছে কোর্ট যে 4 তারিখের ভোটের ফল অন্যরকম হলে কি হতো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো। তখন কোর্ট বলছে আমাদের রাজনৈতিক ইতিহাস সে কথা বলে না। তার মানে এই তৃণমূল কংগ্রেস এমন প্রেসিডেন্স সেট করেছে যে কোর্টকে পর্যন্ত বলতে হচ্ছে যে মানে উদ্বেগের জায়গাটা কোর্টের অবজারভেশনও ধরা পড়ছে। দেখো সুব্রজিৎ, এই ধরনের মন্তব্য কোর্টের আমরা এই প্রথম দেখলাম না, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও দেখেছি, বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের যখন মানে এই যে অভিষেক যেটা বলেছে সেটা তো পশ্চিমবঙ্গবাসী একজনও তো এন্ডোর্স করে না যে সেটা ভালো বলেছে, সবাই নিন্দাই করে, আমরাও সবাই নিন্দাই করি এই ধরনের খারাপ মন্তব্য করার জন্য। আমার কথাটা হচ্ছে দেখো, কিন্তু কতগুলো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে যে শুধু খারাপ মন্তব্য বলে থেমে থাকলে হবে না, খারাপ মন্তব্যের প্রভাবটা কিভাবে পড়ে এই রাজ্যে। এ তো 2021-এর পর তো দেখা গেছে যেভাবে পোস্টপোন ভায়োলেন্স হয়েছে। কয়েকটা জিনিস আমি বলবো। আমি বলছি যখন ইডি সিবিআই অ্যারেস্ট করছে অনেককে দুর্নীতিতে তদন্ত করছে, তখন দেখবেন যে তাদের তো একদম ওপেন তাদের অ্যাক্সেস ছিল, সেগুলো তদন্ত করার করেনি। আজকে অভিষেক ব্যানার্জি যখন এই কথাটা বলেছিল তখন কিন্তু কেউ এফআইআর করার সাহস দেখায়নি। আমি বলছি যে অভিষেক এমন জায়গা যে এফআইআর করার সাহস কেউ দেখায়। শুনুন, অভিষেক ব্যানার্জি যখন কথাগুলো বলছে তখন কিন্তু হাজার হাজার লোক হাততালিও দিচ্ছে। মানে মানুষকে ভাবুন, সেই মানুষগুলো এখন বিজেপিতে, তারা কিন্তু তখন হাততালিও দিচ্ছে। আবার যখন মানে দোষটা হচ্ছে মানুষের, না মানুষের না, আপনি যারা হাততালি দিচ্ছেন তারা ভয়ে হাততালি দিচ্ছেন। দেখুন, বিজেপি হোক বা কংগ্রেস হোক বা সিপিএম হোক, সাধারণ মানুষের তো কিছু যায় আসে না। তারা চায় শান্তি, তারা চায় রাত্রে ভালো করে ঘুমাতে, তারা চায় একটু গুড গভর্নেন্স, পুলিশ যাতে অ্যাক্ট করে, সেই পরিবেশটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। এইটা পরিবর্তনের কথাটাই বলছি। তাহলে সেটাই যদি হতো, তাহলে শুক্রবার দিন যখন এফআইআর হয়েছিল অভিষেকের বিরুদ্ধে তো কিছু করেনি এখনো পর্যন্ত। না, আমি শুধু একটা কথা, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি কোন জায়গায় জানেন, আমি এই এবিপি আনন্দকে দর্শকদের দেখিয়েছি যে 24-এর লোকসভা নির্বাচনের পর এক বিজেপি কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পেটানো হয়েছে। 24 সালে লোকসভা নির্বাচনের পর আজকে পালাবদলের পর সেই ব্যক্তি সাহস করে যেতে পারছেন থানাতে অভিযোগ জানাতে। এমন জায়গায় সন্ত্রস্ত হয়ে রয়েছিল গত তৃণমূল সরকারের আমলে, ভয়টা এমন জায়গায় গেছিল। আমি বলছি বিশ্বনাথ দা, কোর্টের এই উদ্বেগটা অত্যন্ত যুক্তিযুক্ত। তার একটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে গতকাল রাতে নরেন্দ্রপুরে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা একজন বিজেপি কর্মীকে ফেলে পিটিয়ে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। ফলে এই উদ্বেগটা যে কোর্টের মধ্যে এসেছে এটা খুব স্বাভাবিক একেবারে। এবং দেখো আজকে ইতিহাসের কি পরিহাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন শুভেন্দু কেন রক্ষা কবচ পাচ্ছে, শুভেন্দুকে কেন আদালত রক্ষা কবচ দিচ্ছে, একটু নাম ধরে রাজশেখর মান্তার নাম ধরে বলতেন। আজকে রক্ষা কবচের জন্য প্রার্থনা করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটাই ইতিহাসের মার। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন হিংসা ছড়িয়েছেন, যে ভাষায় উনি কথা বলেছেন, শুধু আরামবাগে তো নয়, যে অমিত শাহর কোন বাপ আছে 4 তারিখে দুপুরের 12টার পরে দেখে নেওয়ার যে হুমকি, তার সাথে সাথে উনি মানে ফলতার মাটিতে দাঁড়িয়ে বলছেন যে জাহাঙ্গীর আমাকে বলল যে দাদা সবকিছুই হয়েছে, তুমি চুল্লি একটা শ্মশানে চুল্লি বানিয়ে দিও। আমি বললাম যে 4 তারিখে আমাদের জয়, তৃণমূলের জয়ের ফলে বহু লোকের হার্ট অ্যাটাক হবে, সেই লোকগুলো সদ্গতিত করতে হবে, চুল্লি অবশ্যই একটা বানিয়ে দিব। তুমি ভাবতে পারবো তো নরপিচাস, কি ধরনের নরপিচাসের কথাবার্তা, কি ধরনের নরপিচাস। পুলিশ প্রশাসন দিয়ে কেবলমাত্র ভয় দেখিয়ে
জাহাঙ্গীরদের মতন লোককে নিয়ে তৃণমূল কংগ্রেসটা চালিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন মানুষের বাক স্বাধীনতার হস্তক্ষেপ করেছে। একের পর এক ইউটিউবারদেরকে যে হয়রানির শিকার হতে হয়েছে, জেল হয়েছে, একের পর এক মামলা দিয়েছে, সাংবাদিকদের উপর মামলা দিয়েছে। কোথার থেকে নির্দেশ হয়ে আসতো? অধিকাংশ অভিযোগ ছিল ক্যামাক স্ট্রিট থেকে এই নির্দেশগুলো আসতো। কার্যত পুলিশ প্রশাসনটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে উনি ভয় ভীতি সন্ত্রস্ত করে এ রাজ্যে লুটের রাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে উনি দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, আজকে তার বিচার হবে না? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিচার হবে না? যেভাবে আপনি 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে 5 দিনের মধ্যে 54টা বিজেপি কর্মীর মৃত্যু ঘটে গিয়েছিল, তার বিচার হবে না? মানে আমি বলছি এমন জায়গায় এই সন্ত্রাসের বাতাবরণে সন্ত্রাসের সঙ্গে তৃণমূল এতটাই সম্পৃক্ত হয়ে গেছিল, আমি অনিলদা বলছি তারপরেও কিন্তু সেই অভ্যেস থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসতে পারেনি। আমরা এই আলোচনার মধ্যে একাধিকবার দর্শকদের সামনে আমরা তুলে ধরেছি আজকে সারাদিন ধরে যে গোহারা হারার পরেও, একেবারে ভরাডুবি হওয়ার পরেও একাধিক জায়গা থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে যাওয়ার অভিযোগ এখনো সামনে আসছে। আমাকে হ্যাঁ অনিলদা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে হু ইজ অভিষেক ব্যানার্জি, তোমাদের চ্যানেলেই বলেছিলাম, হু ইজ অভিষেক ব্যানার্জি? ইজ এ মেয়ার অ্যান্ড এমপি। হাউ ইজ এনজয়িং এ কনভয় অফ 21 ভেহিকলস উইথ জ্যামার? ইজ এ প্রাইম মিনিস্টার। হু বিয়ার দি কস্ট? উইল বিয়ার দি কস্ট। এইখানেই বলেছিলাম, আরও অনেক কিছু বলেছি, ছাড়ো। কিন্তু কথা হচ্ছে অভিষেকের দোষটা কোথায়? দোষ তো কিছু নেই, কারণ ওনার যে রাজনৈতিক গুরুমা, উনি পাবলিক ডোমেনে আমাদের দেশের মান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কী ভাষায় বকারান্ত সকারান্ত ভাষায় গালাগালি দিয়েছেন, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে কী কথা বলেছেন। এমনকি ওনাদের একজন মন্ত্রী আমাদের মহামহিমময়ী রাষ্ট্রপতি যে চেয়ারে নিয়ে বলেছেন, তিনি যেন মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ কিংবা মানে চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে। আর অ্যাকচুয়ালি এগুলো বলেছেন কেন? এর আগেও তোমরা দেখবে, তোমাদের আর্কাইভে আছে, উনি পূর্ব মেদিনীপুরে গিয়ে কী বলেছেন। দেখুন, শুভেন্দুবাবু ছেড়ে দিয়েছেন বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার বাবা একজন অক্টোজেনারিয়ান বা মেবি নোনাজেনারিয়ান। সেই ভদ্র ওর বাপের চেয়ে বয়সে বড়, তাকে বলছে তোর বাপকে দেখ 5 কিলোমিটারে আছি। ঔদ্ধত্য কোথায় গেছে? আর আজকে রাজ্যের সরকার যেটি আমাদের মাননীয় বিশ্বনাথবাবু যেটা বললেন, এটা তো সবাই প্রত্যেকেই ঘেন্না করে। আমরা একটা অন্য জায়গায় আমি বলেছিলাম, এটা কোনো এমপির ভাষা, এটা মস্তানদের ভাষা, এটা এমপির ভাষা হতে পারে? অ্যাকচুয়ালি দুর্ভাগ্য আমাদের কি জানো তো, একটা গ্রুপ ডি চাকরি করতে গেলে, আমি কোনো চাকরিকে ছোট বলছি না, 8 পাস লেখাপড়া মিনিমাম জানে। এই তৃণমূল দেখিয়ে দিয়েছে অশিক্ষিত যেমন স্কুলে জানি সে পঞ্চায়েত প্রধান হতে পারে, বাংলাদেশি পঞ্চায়েত প্রধান হতে পারে, তার বিরুদ্ধে টার্মিনেট হয়ে গেল, তার বিরুদ্ধে মামলা হয় না। বারবার আমি বলি লাভলি খাতুন কেন কি দেশে আছে। গত 15 বছর ধরে সুষ্ঠু ভোট চাক্ষুষ করেনি ফলতাবাসী। গত প্রায় 1.5 দশক ধরে কিভাবে জাহাঙ্গীর খান এবং তার দলবলের চোখ রাঙানির সম্মুখীন হতে হয়েছিল এখানকার বাসিন্দাদের, আজকে ভোট দান একেবারে উৎসবের মেজাজে ভোট দানের সময় সেই পুরনো অভিজ্ঞতার কথা শোনালেন তারা। দেখুন, দীর্ঘ 15 বছর আমি ভোট দিতে পারিনি, জাহাঙ্গীর খান দিত না। ও সৈন্য ছিল অনেক, এক কথায় 100 লোক বার হয়ে যেত। ভয় দেখাতো, হুমকি দিত, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। এলাকা জুড়ে জাহাঙ্গীর বাহিনীর দাপাদাপি, তৃণমূল নেতাকর্মীদের চোখ রাঙানি, ভোট দিতে বাধা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছর ধরে ভোট মানে এই ছবিটাই স্বাভাবিক ছিল ফলতায়। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে ভয়ের সেই বেড়াজাল ভেঙে অবশেষে পুনর্নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ালেন ফলতাবাসী। যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনী আমাকে রাস্তায় আটকে দিত, আসতে দিত না, বাড়ি থেকে বার হতে দিত না। ইনি অরুণ সাহা। 2011 সালে শেষবার ভোট দিতে পেরেছিলেন। 15 বছরে কার্যত ভুলতে বসেছিলেন ইভিএম কি জিনিস। নেপথ্যে সেই জাহাঙ্গীর খান। 11 সালে ভোট দিচ্ছি আর এই 26 সালে এসেছি। এটা আমাদের এতদিন নিষেধ ছিল, আমাদের বেড়া জালে ফেলে রেখেছিল, আপনারা ভোট দিতে যাবেন না। নিষেধ ছিল? কে নিষেধ? আমার তৃণমূল নেতা এখানকার অতনু পাল বলে একজন পঞ্চায়েতের তৃণমূল নেতা। সে কি জাহাঙ্গীর খানের লোক? হ্যাঁ, 100 বার, তারাই তো জাহাঙ্গীর খানের লোক। 15 বছরে হাসিমনগরের কোনো বাসিন্দায় হাসি মুখে নিজের হকের ভোটটুকুও দিতে পারেননি। 15 বছর ধরে আমরা ভোট দিতেই পারি না। কি বলতো?
ভয় দেখাতো, হুমকি দিত, তোর ছেলেপুলেরা রাত ভিতরে ঘরে আসবে, লোক দিয়ে ওদের মারবো, এ করবো, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। ভোট দিতে এলে ওখানে দাঁড় করিয়ে বলতো এই যেটাই ভোট দিবে, দুইয়েতে ভোট দিবে না, যেন ভুল হয়, যদি এতে তিনে যদি ভোট দাও তাহলে দেখে নেবো, এইরকম নানান রকম মানে বলতো। ফলতার শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। অভিযোগ, গত 15 বছরে এখানেও একচেটিয়া আধিপত্য ছিল তার বাহিনীর। দীর্ঘ 15 বছর আমি ভোট দিতে পারিনি। 15 বছর কারা ভোট দিতে দেয়? এই ক্ষমতা পার্টি তৃণমূল কংগ্রেসের। জাহাঙ্গীর খান দিত না, ও সৈন্যবৈন্য ছিল অনেক, এক কথায় 100 লোক বার হয়ে যেত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে বদলেছে ফলতার ভোট চিত্র। শেষমেশ ফলতার বাসিন্দাদের আঙুলে ফিরেছে ভোটের কালি। 15 বছরের দমবন্ধ পরিবেশ কাটিয়ে এখন যেন সেখানে স্বস্তির হাওয়া। আবির দত্ত, হিন্দল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। দেখুন, এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন। যারা এতদিন ভোটে বাধা দিত তারা আজকে কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ ভয়ে মুখ লুকোচ্ছে, কেউ বা একদম এলাকা ছেড়ে রণে ভঙ্গ দিয়েছে। আর যারা ভোটার, যাদের জন্য এই ভোটের ব্যবস্থা, তারা মনের আনন্দে ভোটের লাইনে তারা ভিড় করছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। গত 15 বছরে এই ছবিটা দেখা যায়নি, তার এক এবং একমাত্র কারণ হচ্ছে তৃণমূল, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে জাহাঙ্গীরে তৈরি করা একটা সন্ত্রাসের বাতাবরণ। আজকে ছবিটা বদলেছে, আপনি খেয়াল করলেন রবীন্দ্রনাথবাবু, যারা বলছেন তারা প্রত্যেকে কিন্তু আজকে মুখ খুলছেন। দেখুন, সকাল থেকে ফলতার ভোট নির্বাচন এটা প্রত্যক্ষ করে যেটা বুঝলাম যে ফলতাতে কিন্তু তৃণমূলের কোনো রাজনৈতিক কর্মী ছিল না। ফলতাতে যা ছিল সেটা হচ্ছে তৃণমূলের একটা গুন্ডা বাহিনী এবং তাদের পরিবার, এবং তারা মিলেই একটা রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা দিনের পর দিন ভোট দিতে দিত না। এবং এখন যখন ভয়মুক্ত পরিবেশ এসছে তখন তারা ভোট দিতে যাচ্ছে, এই সাধারণ মানুষ তারা ভোট দিতে যাচ্ছে। এতটাই সেই গুন্ডারা ভয় পেয়ে গেছে এখন নতুন সরকার আসার পরে, যে না তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসলেন একবার, না তাদের সেকেন্ড ইন কমান্ড ইন ইয়েতে ফলতাতে যে জাহাঙ্গীর খান, তিনি তো সারেন্ডার করে বলেই চলে গেলেন যে আমি আর এখানে দাঁড়াচ্ছি না, আপনারা আমাকে মানে ভুলে যান। এই যে ব্যবস্থাটা, এইটা হচ্ছে তার মানে গোটা বিষয়টা ফলতাতে দীর্ঘদিন ধরে তৃণমূল একটা দুষ্কৃতিরাজ এবং প্রশাসন এটাকে সঙ্গে নিয়ে জিতে এসছে। এরা যদি জিততো তাহলে কি হতো আপনি ভাবুন। নরেন্দ্রপুরে আমরা দেখলাম জিতেছে বিজেপি, তা সত্ত্বেও বিজেপির কর্মীকে কিভাবে নৃশংসভাবে মারছে। এটা যদি বিজেপি জেতার পরে চেহারা হয়, তাহলে যিনি বলছেন ডিজে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো, কোনো বাপ এসে রক্ষা করতে পারবে না, এই ভাষায় যারা কথা বলে, যখন কথা বলে তখন তো এই আক্রমণাত্মক কথা বলতে বলতে কোথায় চলে যায়, ভাবে আমি আইনের ঊর্ধ্বে, কোনো কিছু কেউ কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। আজ কোর্ট তাকে বুঝিয়ে দিয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সুতরাং বিদেশেও পর্যন্ত সে যেতে পারবে না। এবং সেই জায়গাতে প্রাতিষ্ঠানিক যে নিয়ন্ত্রণ, কোর্ট সেটা প্রতিষ্ঠা করেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার সেটাকে সুনিশ্চিত করে। একেবারে দেখুন, আজকে দিনভর যে এই যে ভোট গ্রহণ পর্ব, পুনর্নির্বাচন ফলতায় চলছে, কিন্তু পুষ্পা, স্বঘোষিত পুষ্পা, সেই জাহাঙ্গীর খান, তিনি গেলেন কোথায়? দিনভর কোথাও তাকে দেখা গেল না জাহাঙ্গীর খানকে। ফলতার শ্রীরামপুর যেখানে তার বাড়ি, সেই পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে এই যে স্কুলের ছবি আপনারা দেখছেন, 190 নম্বর বুথ, সেখানকার ভোটার হচ্ছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। কিন্তু দিনভর তিনি লুকিয়েই রইলেন। অভিষেক ঘনিষ্ঠ এই দাপুটে তৃণমূল নেতার স্ত্রী ভোট দিলেন, কিন্তু জাহাঙ্গীর ও সেই যে ঢুকেছেন আর বাড়ি থেকে তিনি বেরোননি। পার্টি অফিসে বন্ধ, এখন বাড়িতে আছেন কিনা সেটাও স্পষ্ট নয়, কারণ বহুবার ডাকা হয়েছে, সাড়া পাওয়া যায়নি জাহাঙ্গীরের। বাকি আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এখনই চলে আসুন, কারণ 6টা বাজলেই কিন্তু আমাদের পোল ক্লোজ হয়ে যাবে, আপনারা সেই সুযোগ পাবেন। আপনি কি প্রিজাইডিং অফিসার? আমি প্রিজাইডিং অফিসার 192 পোলিং স্টেশন এর আন্ডারে শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর এপি স্কুলে কেউ আছে? আর 4 মিনিট বাকি পোল এন্ড হতে আর 4-5 মিনিট বাকি, 4 মিনিট। দাদা 190 বুথে যদি কেউ ভোট দিতে এখনো বাকি আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এখনই চলে আসুন। কত সুন্দরভাবে ভোটটা হচ্ছে।
আমি বলছি এটাও কিন্তু একটা নজিরবিহীন দৃশ্য, যদিও ঘড়ি 6:30 অর্থাৎ ভোট দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গিয়েছে। অদ্ভুত বিষয় হচ্ছে যেটা নিয়ে আমি সায়ন্তন বসুর কাছে আসবো, এই জাহাঙ্গীরের দাপটে এতদিন বাড়ি থেকে কেউ বেরোতে পারতো না, সেই জাহাঙ্গীর এমন ঘরে ঢুকেছে যে ডেকে ডেকে পর্যন্ত জাহাঙ্গীরকে এসে ভোট দেওয়ানো যাচ্ছে না। এটাও কিন্তু একটা পরিবর্তনের সুফল তো বটেই সায়ন্তন দা। অবশ্যই বিজেপি সরকার আসার সুফল, তার এফেক্ট। আমাদের রাজ্য সভাপতির ভাষায় জাহাঙ্গীরের যে সমস্ত বড় বড় বিশু ছিল তারা শিশু হয়ে এলাকা ছেড়ে দিয়েছে। সাধারণ মানুষ তার জন্য আনন্দে উৎসাহে ভোট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও বললেন এটা সত্যিকারের উৎসবের পরিবেশ, সেখানে ভোট হচ্ছে। কোথাও আপনারা খুঁজে দেখাতে পারবেন না বিজেপি কর্মীরা অত্যাচার করছে বা শাসক দল আজকে আমাদের পক্ষ থেকে ওখানে কোনো রকম অ্যাগ্রেসিভ ঘটনা ঘটানো হচ্ছে যাতে মানুষ প্রভাবিত হন। একদম যেভাবে অন্য রাজ্যে নির্বিঘ্নে ভোট হয় ঠিক সেভাবে নির্বিঘ্নে ভোট হচ্ছে। কোথাও কোনো সেন্ট লাগানো নেই, কোথাও কোনো আঠা লাগানো নেই, কোথাও কোনো গ্লুকোপ্লাস্টার দিয়ে কোনো ইভিএমের কারুর বোতামের গায়ে লাগানো নেই যে সেটাকে বন্ধ করে দেওয়া আছে। এইটা হচ্ছে নির্বাচন, এগুলো শেখা দরকার। এইভাবে নির্বাচন করতে হয়। তার জন্য কোথাও শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, কোথাও আকবর, কোথাও হুমায়ুন, কোথাও বাবর, এদের নিয়ে তৃণমূল দলটা করছিল। আর সবথেকে বড় কথা আমরা যেটা বারবার বলে এসেছি, রবীন্দ্রনাথ বাবু বললেন শুধু ফলতা নয়, পশ্চিমবঙ্গের 294টা আসনের মধ্যে 290টা আসনে তৃণমূল শুধুমাত্র দুষ্কৃতিকারী আর পুলিশের দল ছিল। একদিন ভোটে হেরে গেল, সেই দলটা রাতারাতি 15 দিনের মধ্যে উধাও। এই দুষ্কৃতকারীদের আজকে কি পরিণতি সেটাও দেখাবো। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই তৃণমূল নেতা ভোট দানে বাধা দিত, ভয় দেখাতো, আজকে একজন সাধারণ ভোটারের সামনে পড়ে কার্যত পালিয়ে বাঁচলেন সেই তৃণমূল নেতা। ছবিটা একবার দেখুন। কি হয়েছিল, কি বলছে? আপনি আগের বার থ্রেট দিয়েছিলেন? আমরা না, ওটা ভুল কথা দাদা। আগের বার আমাদের ভোট দিতে দেয়নি, ওটা ওর ভেতরে গিয়ে বলে আমার সামনে ভোট দাও, ছিল না, বাড়ি ছাড়া হয়েছিল, আবার এসছে এই যে বাড়িতে গিয়ে বলছে ওইখানে ভোট দিতে, মানে 1 নম্বর যেতে মানা করেছে, আর মানা করে বলে যে ইয়ে করবে, আমাদের ফুটবল করবে, মাথা কেটে ফুটবল খেলবে। আর আমরা যেহেতু খবর দেখতাম, এবিপি আনন্দ দেখলাম, খবর দেখতে পারতাম না, জানেন? এবিপি আনন্দ দেখতে দিত একদম না। আপনি ভোটে, আপনি তার সাথে কথা বলুন, বাপিকার সাথে কথা বলুন। দেখিয়ে দিতে হয়েছে ভোট, এটা ভোট দিতে হয়েছে। আপনাকে বলছে আপনি ভোটে আটকাবেন কেন? আরে মুশকিল, আমি কে? আমি বুথ সভাপতি। গুন্ডা। আপনার নামে সরাসরি একজন মহিলা অভিযোগ করছে, আপনি ভোটে কেন আটকাবেন? মেয়েকে ধমকি দিয়ে জায়গা দিয়ে সরকারি চাকরি করে। উনি কোন দল করেন? এই তো তৃণমূল। বলবেন দাদা? করিনি দাদা, ভুল হচ্ছে। চোর কত টাকা চুরি করে নিয়েছে। 29 তারিখে আপনি ভোট দেওয়ার সময় কি বলেছিলেন? বাড়িতে বাইরে যাবে না, ভোট দিতে হবে না। তোমার মেয়েকে ভালো করে বোঝাও। আপনি কি জাহাঙ্গীরের? জাহাঙ্গীর বাজি। ওর নাম রানা, পদে আছে? ও বুথ সভাপতি। তৃণমূলের? হ্যাঁ। মনিতা, আপনি শুধু আমাকে এইটা বলুন যে 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে একটা ভোট আমাকে বলুন যেখানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। বরঞ্চ বিজেপি সরকার গঠন হওয়ার পর এটা প্রথম ভোট হলো যেখানে ফলতায় একেবারে অবাধ নির্বাচন। আপনি শুনলেন, আপনিও তখন স্টুডিওতে উপস্থিত ছিলেন, শুভেন্দু অধিকারী বলছেন মর্নিং শোজ দ্যাট, এর থেকে বোঝা যায় যে বিজেপি সরকার আগামী 5 বছর দেখুন, কেমন হবে। আমরা তো ওকালতি করি, ফলে আমরা কনস্টিটিউশনটাকে নিয়েই সারাক্ষণ থাকি। আমার কথা হচ্ছে যে একটা ভোট হয় সেটা ইলেকশন কমিশনের আন্ডারে হয়। যদি কোনো ভোটে কেউ ভোট দিতে না পারে তাহলে সেটা ফেলিওর হবে ইলেকশন কমিশন, বারবারই আমরা বলেছি। এখন আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকের ভোটটা যেটা কি লিউকোপ্লাস্টিক লাগিয়ে দিয়েছিল, হয়নি, পুনর্নির্বাচন হয়েছে, বাকি ভোটটাও শান্তিপূর্ণ হয়েছে বলেই সবাই মত প্রকাশ করেছে, স্টুডিওতে যারা আছে তারাও মত প্রকাশ করেছে। সেই জায়গায় দাঁড়িয়েও মানে আজকে যে পরপর যে তৃণমূল কংগ্রেসের যে নেতাদের কীর্তিকলাপ দেখছি, তাদের তো মনে হয় 10% ভোটও পাওয়া উচিত ছিল না। সেই জায়গায় দাঁড়িয়েও শান্তিপূর্ণ ভোটে স্বইচ্ছায় যে ভোট দিয়েছে তাতে কিন্তু পার্সেন্টেজটা খুব একটা ডিফারেন্স নয়। আমি বলছি যেগুলো দেখাচ্ছে আজকে যে সবাই চোর, সবাই ভোট দিতে দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে 10% ভোট পাওয়া উচিত ছিল না। মনীষা চট্টোপাধ্যায় বলছেন অথচ 2024 এর লোকসভায় এই ফলতায় অভিজিৎ দাস ববি বিজেপি প্রার্থী পেয়েছিলেন মাত্র 15,263 ভোট, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1,83,635 ভোট। তখন বলেছিলেন এটা মানুষের জনসমর্থন বলেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথমত বলবো যে দেখো, সরকারের পরিবর্তন হতে পারে, কিন্তু সাধারণ মানুষের তৃণমূলের প্রতি যে ঘৃণা, ক্ষোভ, এটা কিন্তু আশ্চর্যজনক। ধরো কেরালাতে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ মানে পরাজিত শাসক দলকে শত্রু ভাবছে না।
স্ট্যালিনের পরাজয় তামিলনাড়ুতে হয়েছে, স্ট্যালিনের দল ডিএমকে কে শত্রু ভাবছে না বা তাদের প্রতি এতটা ঘৃণা দেখাচ্ছে না, কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ কেন তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার নেতাদেরকে এত ঘৃণার চোখে দেখছে, প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছে। এই যে তুমি ফলতাতে আজকে নির্বাচনে 90% উপরে ভোট পড়েছে, তুমি জানো একটা উপনির্বাচন, সরকার গঠিত হয়ে গেছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, 90% ভোট একটা বাইপোলে ভাবা যায়। এবং আমি তোমাকে বলছি, যদি আজকে যেভাবে অবাধ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এই ভোটটা বহুদিন পরে মানুষ দিতে পারলো, এটা কিন্তু মানুষ প্রত্যাশা করে বিজেপির কাছে। ঠিকই যে পরিমাণে সাধারণ মানুষের উৎসাহ কম থাকে, এখানে সম্পূর্ণ অন্য ছবি দেখা যাচ্ছে। অনিল জানা 10% যে কথাটা বললাম সেটা আমি বললাম যে যেগুলো দেখাচ্ছেন দ্রুত অনিল দা, ব্যাপারটা কি জানেন তাই মণিশঙ্কর বাবু, সেটাই তো প্রশ্ন, সেটাই প্রশ্ন, এত পার্সেন্টেজটা পেল কিভাবে? অনিল জানা, রাজনীতি করার অধিকার সবার, আমি বারবার বলেছি, কে কোন দল করবে না করবে সেটা তার ব্যক্তি স্বাধীনতা। তার মানে এই যে আমি জোর করে, এটাতে মাননীয় এখন বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা দল ছিল না, এটা কোম্পানি ছিল, কেনা বেচা করতে, চাকরি বেচা, গরু ছাগল মোষ বালি ইট চুন সুরকি সব বেচতেন, ওইভাবে এটার জন্য কোনো বিরাট বড় বিশেষজ্ঞ হওয়া দরকার নেই, মাথায় বন্দুক ঠেকালে তাহলে সে কি নিজের মতন করে ভোটটা দিতে পারবে? আজকের দিনে সবাই সেটা বলছেন, আজকে সুযোগ পেয়েছেন বলে তাদের গণতান্ত্রিক অধিকারটা ভালো করে প্রয়োগ করছেন, এটা আলাদা করে বিরাট কিছু বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। দেখুন ফলতায় কতটা অবাধ এবং সুষ্ঠু ভোট হয়েছে সেটা ভোটদানের পরিসংখ্যানে বোঝা যায়। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 86% পেরিয়ে গিয়েছে এবং স্বাভাবিক এই সংখ্যাটা আরও বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে। দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিকভাবে সচেতন মানুষ, তারা যখন ভোট দিতে পারে না তখন বুঝতেই হবে যে কোনো একটা ভয়ের পরিস্থিতি আছে, ভয়ের পরিবেশ আছে। ফলতা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে এবারের যে ভোট হয়েছে সেই ভোটে ইলেকশন কমিশন দেখিয়েছে ভয়মুক্ত পরিবেশে ভোট হলে মানুষ কিভাবে ঘর থেকে বেরিয়ে আসে এবং কিভাবে জাহাঙ্গীরের মতো দুষ্কৃতিকারীরা গোটা জায়গা ছেড়ে পালিয়ে যায় বা তাদেরকে কোনোভাবে রাস্তায় মানে নির্বাচনের আঙিনায় দেখতে পাওয়া যায় না। সুতরাং এই জায়গাতে থেকে দাঁড়িয়েই বলতে হবে যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ এবং এই পরিবেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এইটা যেন স্বাভাবিকভাবে সর্বক্ষেত্রে বজায় থাকে, এইটুকু আশা রাখবো। আশাটা রেখে অনুষ্ঠান শেষ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।